আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইস উইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি দারুণ মজার রান্না করব। আর রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি কুকিং অয়েল আর সেই সাথে বাটার। তো এই বাটারটাকে আমি গলতে দেব। ইতিমধ্যে আমি চুলাটা জ্বালিয়ে ফেলেছি। নাড়াচাড়া করতে করতে তেলটা গরম হয়ে গেলে বাটারটা গলে যাবে। যেহেতু অনেক শীত পড়ছে, তো তেলটা খুব ভালো মতন গরম হতে হবে। আর এটা ডিপ ফ্রিজে থাকার কারণে এটা খুব শক্ত হয়ে গেছে। তো রান্না করব হচ্ছে গাজরের হালুয়া। তো এটা একটু অন্যরকম। তো পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর এখন তো গাজরের সিজন, তাই এই খাবারটা বানানো খুবই সোজা। তার জন্য আমি এখানে গাজর নিয়েছি, এরকম কুচি করে পানি ঝরিয়ে নিয়েছি। তো যখন এখানে বাটার মেল্ট হয়ে গেল এবং তেলটা গরম হয়ে গেছে, তখন আমি এখানে কিছু মশলা ইউজ করছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। লবঙ্গটা দিলে হয় কি, গাজরে একটা সবজি ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা চলে যায়। তো এটাকে আমি হালকা একটু গরম করে নেব, যাতে এর একটা সুন্দর স্মেল বের হয়। এবার খুব ভালো করে এটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচানো গাজর। গাজরটা আমি গ্রেটারে কুচাইছি, যেহেতু এটাকে আমি বাটবো না। আর এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে এটা বেটে নিতে পারেন, আমি এটাকে বাটবো না। ইভেন এটা আপনি হালুয়া হিসাবে, ঝরঝরে হালুয়া হিসাবে রাখতে পারেন। আবার চাইলে আপনি এটাকে বেশ আঠালো করে নিয়ে গোল গোল লাড্ডু বা নাড়ুর মতো করে দিতে পারেন। এখন এটাকে আমি মিডিয়াম টু হাই আছে ভেজে নিচ্ছি। এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, সেই সাথে এটা সেদ্ধ হবে। খুব ভালো করে ভেজে নেব এবং এই ভাজতে ভাজতে এর মধ্যেখানে ফাঁকা করে আমি এখানে কিছু ক্রাশ করা বাদাম, ক্রাশ করা বলতে আমি চীনা বাদামটা একটু ফেটে নিয়েছি। এটা আমার উচিত ছিল আগেই ভেজে ক্রাশ করে নেওয়া, যেহেতু ভুলে গেলাম। এটা একটু ভাজা হোক, তারপর নাড়াচাড়া করছি। তো এভাবে হালুয়া বানিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এভাবে হালুয়া বানানোটার কষ্টটাও একটু কম, আর একটু জর্দা হালুয়া টাইপের মনে হয়। আর এটা ঘি আর তেলের সংমিশ্রণে অথবা বাটার আর তেলের সংমিশ্রণে যদি আপনি খুব ভালোভাবে ভেজে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর শীতের সময় তো গাজরের দাম অনেক কম থাকে। শীতটা যখন খুব ভালো মতো কমে যায়, তখন এটা বানিয়ে আপনি ফ্রিজে রাখতে পারেন বা নর্মালি রাখতে পারেন। নর্মালি হয়তো 1-2 দিন থাকবে, কিন্তু এটা ফ্রিজে রাখতে পারেন বক্সে করে। সেক্ষেত্রে আপনার বাড়িতে মেহমান আসলে আপনি মেহমানদারি করতে পারবেন। সেই সাথে বিকালের নাস্তা বা সকালে রুটি পরোটার সাথে আপনি এটাকে খেতে পারবেন। সেই সাথে বাড়িতে বাচ্চারা যদি পছন্দ করে, তো তাদেরকেও খাওয়াতে পারবেন। আর গাজর যদি বাচ্চারা এমনি খেতে না চায়, তো এভাবে করে খাওয়াতে পারবেন। প্রস্তুত প্রণালীটা সম্পূর্ণ আপনার নিজের হাতে। আপনি কিভাবে তৈরি করবেন আর কিভাবে সার্ভ করবেন। আপনি এখানে আরও ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন,
তো আমি হঠাৎ করেই করছি, যেহেতু হাতের কাছে বাদাম পেলাম, সেটা দিয়ে দিলাম। আর এটা হয়ে গেলে এর মধ্যে যে বড় বড় আস্তে আস্তে মশলাগুলো দেওয়া হয়েছে, এই মশলাগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে। আর এটা কিন্তু এখনও ভাজা হয়নি সম্পূর্ণ, এটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, একদম গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর এটা যত ভালো ভাজা হবে গাজরের, তত সুন্দর একটা স্মেল তৈরি হবে। যে ভাজা যত ভালো হবে, আর ভাজার জন্য এরকম বড় পাত্র, আর পাত্রটা অবশ্যই মোটা হতে হবে, সেটা নিয়ে নেবেন, যাতে করে খুব সহজে সুন্দর করে নাড়াচাড়া করা যায়। আর মোটা তলার ভারী কড়াই হলে সেটা হচ্ছে আপনার নিচে পুড়ে যায় না বা লেগে যায় না। এখানে আপনি ড্রাই ফ্রুটস হিসাবে বিভিন্ন ধরনের বাদাম, আখরোট, কিশমিশ এগুলোর সহ ইভেন আপনি এখানে সাদা তিল ব্যবহার করতে পারেন। তো সাদা তিল আমার কাছে নেই, আর বাদাম টাদাম কোথায় কি আছে আমার জানা নাই। তো আমার হাতের কাছে পাশেই ছিল, এই বাদামটাই আমি ব্যবহার করলাম। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করলে খেতে আরও মিষ্টি ভালো লাগে। আর মিষ্টি হচ্ছে পরিমাণ মতন তো দিবেন, যদি লাড্ডু করতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি দিবেন। আর সবথেকে বড় কথা, এর মধ্যে ড্রাই ফ্রুটসের সাথে কিন্তু আপনি শুকনো খুরমা বা খেজুর ইউজ করতে পারেন। তবে খেজুর বা খুরমা এটা ব্যবহারের ক্ষেত্রে আপনি চিনির মাত্রাটা কমিয়ে নেবেন, কারণ খেজুরে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে। তো খেজুর যদি এর মধ্যে কখনো দেন, ভালো করে ধুয়ে বীজ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে আগে ভেজে নেবেন, বাদাম টাদাম বা অন্য কোনো ড্রাই ফ্রুটসের সাথে ভেজে নেবেন, তারপরে এটার সাথে অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার এটা খুব ভালো একটা ভাজা হয়ে গেছে। ভাজাটা যখন খুব সুন্দর হয়ে যাবে, তখন আমি এখানে চুলার ভলিউমটা একটু কমিয়ে দেব। এবার আমি এখানে নিয়েছি একেবারে একটু বেশি চিনি, দেখি কতটা লাগে। এখানে আমি হাফ কাপ মতো চিনি দিয়েছি, তারপরে লাগলে আবার দিব। আমি ঝরঝরে করতে চাচ্ছি না, আরও একটু দিয়ে দেব, কারণ প্রথমে চিনি গলে গেলে তারপরে দিলে আবার ঝামেলা হয়। টোটালি আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। চিনিটা গলে এবার এখানে পানি পানি তৈরি হবে। চুলার ভলিউম মিডিয়াম টু লোয়েই রাখবেন, বা অথবা একদম লোতে রাখবেন চিনি গলে যাওয়া পর্যন্ত, না হলে কিন্তু এটা হচ্ছে চিনিটা ধরে আসবে, তাড়াতাড়ি আঠালো হয়ে যাবে, এটা ক্যারামেলাইজড হয়ে যাবে, তিতা হয়ে যাবে। এজন্য চিনিটা গলা পর্যন্ত এটাকে আপনি এভাবে করে অল্প আঁচে নাড়বেন। আর যখন চিনিটা আঠালো হয়ে গাজরের সাথে মিশে যাবে, তখন কিন্তু তেলটা ছেড়ে দেবে। সেক্ষেত্রে আপনি প্রথমেই তেল কম দিয়ে নিতে পারেন, আরও কম। আর চাইলে আপনি পরবর্তীতে এরকম করে চুলার আঁচটা কমিয়ে রেখে দিলে চিনি গাজরের সাথে লেগে যাবে, কিন্তু তেলটা থাকবে আলাদা, ওটা পরে আপনি আলাদা করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিচ্ছি।
আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন অথবা চিনি কম দিয়ে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি গুঁড়া দুধ দিচ্ছি না, আর কনডেন্স মিল্ক আমার কাছে নেই। আমি একদমই সিম্পলভাবে এই জিনিসটা তৈরি করে দেখাচ্ছি। চাইলে আপনারা যাতে খুব অল্প ইনগ্রেডিয়েন্টসেই এই রান্নাটা করতে পারেন, তবে অবশ্যই এর থেকে ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে এর টেস্ট বা ফ্লেভার কোনোটাই ভালো আসবে না। অফ ক্যামেরায় আমি কিছুই করিনি, শুধু এইভাবে করে গোটাগুটি করছি। আমি এটাকে জড়িয়ে আসার আগ পর্যন্ত ভাজবো, একটু জড়ানো জড়ানো হালুয়া চাই আমার। তো আমি এটাকে কিন্তু এভাবেই ভেজে যাচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত এতে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে ফেনা ফেনা হয়ে এটা রান্না হবে। আর যেহেতু চিনি দেওয়া আছে, চিনি দিলে এরকম চিনি যতটা শুকিয়ে আসবে তত এটা এরকম আঠালো হয়ে আসবে, কড়াই ছেড়ে ছেড়ে আসবে, লেগে লেগে আসবে। তো এটাকে আপনি কোনো বক্সেও রেখে দিতে পারেন, আবার চাইলে হালকা ঠান্ডা হলে গোল গোল করে মুঠো মুঠো করে এটাকে লাড্ডু শেপে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে এটা হবে আপনার গাজরের লাড্ডু। গাজরের লাড্ডু করেছে কিনা সেটা আমার প্লেলিস্টে দেখতে হবে, আমার ঠিক মনে নেই। তবে তার আগে অবশ্যই দারুচিনি, এলাচের যে আস্ত খোসাটা, তেজপাতা, এগুলো তুলে ফেলতে হবে। আর এটা দেখতে পাচ্ছেন যেটা গার রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আর এটাও বেশ জড়িয়ে যাচ্ছে, আর খুব দারুণ একটা স্মেল তৈরি হয়েছে। এই স্মেলটা কিন্তু একটা হালুয়ারই স্মেল। রান্না ততক্ষণ করবেন যতক্ষণ না পর্যন্ত স্মেল তৈরি হয়। আপনারা চাইলে মিষ্টির মিষ্টত্ব বাড়ানোর জন্য এর মধ্যে খানিকটা বলতে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন। আমি করিনি, করলে তো দেখতেই পেতেন। আর চাইলে সামান্য গোলাপ জল ইউজ করতে পারেন। আর কোনো ফ্লেভারের দরকার নেই, কারণ এখানে মশলার ফ্লেভার এটাই এনাফ। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এই বন্ধ চুলাতেই আমি এটাকে কিছু সময় যাবত নাড়াচাড়া করব, কারণ আমি এখানে চিনিটা যে দেখেন কেমন হয়ে গেছে, চিনিটা যে শক্ত হয়ে আসছে তার একটা স্মেল পাচ্ছি। চুলা কিন্তু টোটালি বন্ধ। আচ্ছা, এবার এটা আমি এভাবে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা কমে আসলে আপনাদের সাথে আমি শেয়ার করছি এর অবস্থাটা কেমন হয় আর কিভাবে ডেকোরেশন করি। তো ভিউয়ার্স, এটা ছিল আমার আজকের গাজরের হালুয়া। এটা আপনারা শবে বরাত স্পেশালও করতে পারেন। আমি অবশ্যই গরম গরম তাড়াতাড়ি করে যেমনই হোক এভাবে কেটে ছিঁড়ে আনছি। তো আমি একটু বেশি আঠালো করে ফেলছি, এরকম চৌকো করে এভাবে করে শেপ করে কাটলে বরফি আকৃতির হবে। আর এর থেকে আরেকটু নরম করলে লাড্ডু বা যে কি বলে নাড়ু টাইপের হবে। আর একদম নরম নরম থাকলে সেটা হচ্ছে আপনার জর্দা টাইপের হবে। তো এটা হচ্ছে আমার নিজস্ব রেসিপি, আমি এভাবে এটা করতে চাইলাম এবং আজকেই প্র্যাকটিস করলাম, সেজন্য আজকেই এরকম দেখাচ্ছি। তো এটা চাইলে আপনারা শবে বরাতে গাজর সংরক্ষণ করে অথবা ওই সময় থাকলে সেই সময় আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এটা কিন্তু আমি খেয়ে দেখেছি, সেই মজা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।